হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে অর্ধপরিবাহী এবং ইলেকট্রনিক্স এই চ্যাপ্টারের কিছু এমসিকিউ কোশ্চেন বাকি ছিল, সেইগুলো আগে কমপ্লিট করব। অর্থাৎ দেখেন, আমি এই চ্যাপ্টারের পার্ট 1-এ 1 থেকে 15 নম্বর এমসিকিউ সমাধান করে দিয়েছি। যারা দেখুনি অবশ্যই দেখে নেবে ভিডিওটা। সেখানে প্রত্যেকটা প্রশ্নই সহজ এবং সরলভাবে ব্যাখ্যা সহকারে বোঝানো হয়েছে। ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে আমরা 16 নম্বর এমসিকিউ দিয়ে শুরু করব। তো চেষ্টা করো প্রত্যেকটা এমসিকিউ কোশ্চেন সবথেকে সহজ এবং সরল করে বোঝানো। তো শুরু করার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বিশেষ করে শেয়ার করবে। তো দেখে নাও প্রথম 16 নম্বর কোশ্চেনটা কী আছে। অর্ধপরিবাহীতে ইলেকট্রনের সচলতা মিউ ই ও হোলের সচলতা মিউ এইচ হলে নিচের কোন উক্তিটি সঠিক হবে? খুবই সুন্দর কোশ্চেন আছে, দেখে নাও। তাহলে কোশ্চেনটা কী, অপশানগুলো আমি আগে লিখে ফেলি। অপশানটা দেখে নাও। অপশান এ বলছে, দেখে নাও, মিউ ই গ্রেটার দ্যান মিউ এইচ। অপশান বি দেখে নাও, মিউ ই লেস দ্যান মিউ এইচ। অপশান সিটা হলো মিউ ই ইকুয়াল টু মিউ এইচ। অপশান ডি কি বলতে, দেখো, মিউ ই লেস দ্যান জিরো আর মিউ এইচ গ্রেটার দ্যান জিরো। ওকে, এটা দিয়ে আছে কোশ্চেনটা। আমি আরেকবার বলছি, ভালো করে বোঝার চেষ্টা করে কী বলছে কোশ্চেনটা। অর্ধপরিবাহীতে ইলেকট্রনের সচলতা মিউ ই এবং হোলের সচলতা হচ্ছে মিউ এইচ হলে নিচের কোন উক্তি সঠিক, মানে এর মধ্যে কোনটা সঠিক হবে? কার সচলতা বেশি হবে? দেখুন, মিউ ই হচ্ছে কি ইলেকট্রনের সচলতা বা মোবিলিটি বলা হয়, সচলতা, ইলেকট্রনের সচলতা। ওকে, আর মিউ এইচ হচ্ছে কি হোলের সচলতা, তাহলে কার বেশি জানতে গেলে আগে এদের কীভাবে মানে মোশন থাকে বা এরা কীভাবে চলাচল করে সেটা জানতে হবে। দেখুন, আমরা যখনই কোনো পরিবাহের মধ্যে বা অর্ধপরিবাহীর মধ্যে যখনই কোনো ইলেকট্রনের জন্য কারেন্ট পাই, সেটা হচ্ছে কি মুক্ত ইলেকট্রন জন্য। অর্থাৎ মুক্ত ইলেকট্রন বলতে এখানে কোন ইলেকট্রনগুলো বোঝাচ্ছে? যেই ইলেকট্রন বন্ধন থেকে মুক্ত থাকে। অর্থাৎ আমরা জানি যে অর্ধপরিবাহীতে প্রত্যেকটা ইলেকট্রনগুলি প্রত্যেকটা অ্যাটম পরস্পর কী থাকে, সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। তাহলে যেই ইলেকট্রনের জন্য আমরা কারেন্ট পাই, ওকে, বা যেই ইলেকট্রনের জন্য তড়িৎ প্রবাহিত হয় অর্ধপরিবাহীতে, সেই ইলেকট্রন কিন্তু বন্ধন থেকে মুক্ত থাকে। অর্থাৎ যে বন্ডগুলো আছে, আমি ধরলাম এটা সিলিকন নিলাম, তাহলে এদের মধ্যে যে বন্ধনগুলো থাকে, তাহলে এই বন্ধনের বাইরে কি থাকে? ইলেকট্রনগুলো থাকে। ভালো করে বুঝে না, আর হোল কোথায় থাকে সেটাও জানতে হবে। তাহলে একটা অর্ধপরিবাহীর মধ্যে যখন আমরা ইলেকট্রনের জন্য যে কারেন্টটা পাবো, সেই ইলেকট্রনটা মুক্ত অবস্থায় থাকে, ফ্রি অবস্থা থাকে। অর্থাৎ যে সমযোজী বন্ধন থাকে সেই বন্ধনের বাইরে থাকে। কিন্তু যেই হোলগুলো থাকে, যেই হোলের জন্য আমরা কারেন্ট পাই, বা সেই হোলগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বন্ধনের মধ্যে থাকে। দুটো ডিফারেন্সটা বুঝে নাও। যেই ইলেকট্রনের জন্য আমরা কারেন্ট পাচ্ছি, সেই ইলেকট্রনটা বন্ধনের বাইরে থাকে, মুক্ত অবস্থায় থাকে, ফ্রি অবস্থায় থাকে। আর যেই হোলের জন্য আমরা পাচ্ছি, সেই হোলটা কিন্তু বন্ধনের মধ্যে থাকে, বন্ধনের মধ্যে অবস্থান করে। এবারে বলে, একজন বন্ধনের মধ্যে অবস্থান করে আর একজন বন্ধনের বাইরে অবস্থান করে। তাই দুটো যদি বেগ দেওয়া হয়, ফোর্স অ্যাপ্লাই করা হয়, কোনটা বেশি স্পিডে যাবে? তো খুব সহজভাবে তোমরা বলতে পারবে সেটা যে কি ইলেকট্রনটা। কারণ কি ইলেকট্রনটা মুক্ত অবস্থায় আছে, আর একটা মানে বন্ধনের বাইরে অবস্থান করে মুক্ত ইলেকট্রন, বা যে ইলেকট্রন জন্য আমরা কারেন্ট পাই। আর হোলগুলো বন্ধনের মধ্যে অবস্থান করে, তা সেখান থেকে বেরিয়ে আসবে, তারপরে বেগ অর্জন করবে। তাহলে অবশ্যই এটা কী হবে? ইলেকট্রনের বেগটা বেশি হবে। অর্থাৎ ড্রিফট ভেলোসিটি যদি বলি, ভিই হচ্ছে ইলেকট্রনের আর ভিএইচ হচ্ছে কি হোলের। তাহলে এখান থেকে আরেকটা তোমাদের এমসিকিউ কোশ্চেন হয়ে যাবে, যদি মোবিলিটি বাদেও তোমাদের যদি ড্রিফট ভেলোসিটি বা বিচলন বেগ যদি বলে, সেই ক্ষেত্রেও কিন্তু ইলেকট্রনের বিচলন বেগ বেশি হবে হোলের তুলনায়। কারণ কি ইলেকট্রন মুক্ত অবস্থা থাকে। এটা তোমাদের বইয়েও দেখবে, খুব ইজিলিভাবে ব্যাখ্যা করা আছে। তাহলে আলটিমেট আমরা কী বুঝলাম? যে ইলেকট্রনের জন্য আমরা কারেন্ট পাই অর্ধপরিবাহীতে, সেই ইলেকট্রন বন্ধনের বাইরে অবস্থান করে, ফ্রি অবস্থায় থাকে। আর যেই হোলের জন্য পাই কারেন্ট আমরা, সেই হোলটা বন্ধনের মধ্যে অবস্থান করে।
তাহলে সহজভাবে বুঝতে পারছি কি ইলেকট্রনের বেগটা হোলের তুলনায় বেশি হবে, তাহলে ইলেকট্রনের বেগ ড্রিফট ভেলোসিটি বা বিচলন বেগটা বেশি হবে আর হোলের বিচলন বেগ কম হবে। তাহলে একইভাবে আমরা বলতে পারবো কি ইলেকট্রনের মোবিলিটি বা সচলতা বেশি হবে হোলের তুলনায়, হোলের কম হবে আর ইলেকট্রনের বেশি হবে। তাহলে অপশানটা দেখে নাও, অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। তাহলে কেন সেই কারণটা ভালো করে মনে রাখবে, এখানে আমি এমসিকিউ হিসাবে বললাম, এটা বড় কোশ্চেনও দিতে পারে, 2 নম্বর কোশ্চেন দিতে পারে যে কার সচলতা বেশি বা কার বিচলন বেগ বেশি এবং কেন, বা ইলেকট্রনের বিচলন বেগ বেশি কেন। তাহলে এই কারণ যে ব্যাখ্যাটা বললাম ওইটা তোমাকে বলতে হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও। এই কোশ্চেনটা তাছাড়া এমসে 2005-এ এসেছে, বুঝতে পারছো কোশ্চেনটা কত গুরুত্বপূর্ণ আছে। পরবর্তী প্রশ্নটা দেখে নাও, 17 নম্বর কোশ্চেনটা কি হচ্ছে, একটা বর্তনী বলেছে, বর্তনীতে প্রদর্শিত বর্তনীতে প্রবাহ আয়ের মান নির্ণয় করো। খুবই সুন্দর কোশ্চেন আছে, দেখে নাও, খুবই ইজি কোশ্চেন। এখান থেকে এইরকম টাইপের একটা কোশ্চেন আসে, সেই জন্য একটু ভালো করে এই কোশ্চেনগুলো বোঝার চেষ্টা করবে। একবার যদি বুঝতে পেরে যাও যে ডায়োডের সঙ্গে যে সার্কিটের যে কারেন্ট নির্ণয় করা, রোধ নির্ণয় করা, বিভব নির্ণয় করা, বা কোনটা ফরওয়ার্ড বায়াস আছে, কোনটা রিভার্স বায়াস আছে, এইগুলো জানা খুব সহজ ব্যাপার আছে। শুধু একবার সূত্রগুলো দেখে নিচ্ছি আমি, যে কীভাবে আমি কোনটা ফরওয়ার্ড বা কোনটা রিভার্স বায়াস হয় কীভাবে দেখাচ্ছি, আর কীভাবে আমরা রেজিস্ট্যান্স বের করে কার ক্ষেত্রে বা কার মধ্যে কোন ডায়োডের মধ্যে কারেন্ট প্রবাহিত হবে, কোন ডায়োডের মধ্যে কারেন্ট প্রবাহিত হবে না, যেই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে সেটা একটু ভালো করে ফোকাস রাখবে, তবে তুমি বুঝতে পারবে। কোশ্চেন নাম্বার 17, সার্কিটটা দিয়ে দেখে নাও। এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তারপরে এখানে একটা কি আছে দেখে নাও, একটা ডায়োড আছে, ওকে এইভাবে। তারপরে নিচেও দেখে নাও একটা ডায়োড আছে, কিন্তু পরস্পর বিপরীত, দেখে নাও পরস্পর বিপরীত দিকে এইভাবে আছে, ওকে। তারপরে এখানে একটা ব্যাটারি দিয়ে আছে, এইভাবে এদের কানেকশনটা করা আছে। এবার আমরা রেজিস্ট্যান্সটা লিখবো, দেখো না, এটা হচ্ছে 20 ওহম 40 ওহম, 20 ওহম আচ্ছা 40 ওহম, ওকে। আর এখানে দেখানো কি দিয়েছে, এটা 3 ভোল্ট। এখানে একটা রেজিস্ট্যান্স আছে অবশ্য, এটা কত দিয়েছে দেখানো, এটা দিয়েছে 10 ওহম, এটা 3 ভোল্ট, ওকে। এটা হচ্ছে 3 ভোল্ট, এটা 3 ভোল্ট দিচ্ছে, ওকে ঠিক আছে। আর এখানে হচ্ছে দেখানো, তাহলে এটা হচ্ছে কি পি, এটা এন, এটা এন, এটা পি, ওকে। এবার বলছে কি এই বর্তনীতে কতটা কারেন্ট প্রবাহিত হবে, আইটা কত, সেই কারেন্টটা বের করতে বলেছে। অপশানগুলো দেখে নাও, অপশানগুলো, অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি লিখলাম এখানে। অপশান এ কী বলছে দেখে নাও, 3/40 অ্যাম্পিয়ার। অপশান বি দেখে নাও 1/10, 3/50, 1/10 অ্যাম্পিয়ার, 3/50 অ্যাম্পিয়ার। তারপরটা কী বলেছে দেখে নাও, 3/10 অ্যাম্পিয়ার। তা কোনটা সঠিক হবে দেখে নাও। তাহলে এটা যখনই ডায়োড দিয়ে দেবে তখনই কিন্তু রিভার্স বায়াস বা ফরওয়ার্ড বায়াস তোমাকে দেখতে হবে, যে কোনটা ফরওয়ার্ডে আছে বা কোনটা সম্মুখ বায়াসে আছে, কোনটা বিপরীত বায়াসে আছে। বিপরীত বায়াস থাকলে কারেন্ট প্রবাহ হবে না, এটা সহজ উপায় দেখে নাও, সহজভাবে তোমার দেখে নেবে, চিনে নেবে এটা। যেই ডায়োডটা রিভার্স বায়াসে থাকবে বা বিপরীত বায়াসে থাকবে সেই পরিবাহের মধ্য দিয়ে বা সেই ব্রাঞ্চের মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। আর যেটা ফরওয়ার্ড বায়াস থাকবে বা সম্মুখ প্রবাহ থাকবে সেখানে কারেন্ট প্রবাহিত হবে। সেখানে ডায়োডটা একটা ওয়্যারের মতো কাজ করবে, একটা তারের মতো কাজ করবে। তাহলে এখানটা ভালো করে লক্ষ্য করো, এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাই না? তাহলে পজিটিভ কার সঙ্গে যুক্ত আছে, এই প্রথম ডায়োডটার পি সাইডের সঙ্গে। তাহলে পি সাইডের সঙ্গে ব্যাটারি পজিটিভ থাকলে এটা কী হবে, ফরওয়ার্ড বাস। ফরওয়ার্ড বাস মানে কি, এখান থেকে কি কারেন্ট প্রবাহিত হবে, ভালো করে বুঝে নাও। এটা ব্যাটারির পজিটিভ সাইড, তাহলে পজিটিভ সাইড ডায়োডের পি সাইডের সঙ্গে যুক্ত, তাহলে পজিটিভ আর পি সাইড, পি আর পজিটিভ মানে ফরওয়ার্ড বাস। পি সাইডকে পজিটিভ দিলে ডায়োডটা কী হবে, ফরওয়ার্ড বায়াস হবে। তাহলে এটা ফরওয়ার্ড বায়াস আছে, ফরওয়ার্ড বায়াস আছে মানে কি এর মধ্যে কারেন্ট পাস করতে হবে, অর্থাৎ এটা গেটের মতো, এ কী করবে তখন কারেন্ট পাস করতে হবে, তাহলে ইজিলি এখান থেকে কারেন্ট পাস হয়ে যাবে। আমরা পরের ডায়োডটা যদি দেখি, এটা হচ্ছে নেগেটিভ, তাহলে নেগেটিভ সঙ্গে কী যুক্ত আছে, পি। তাহলে পি যুক্ত আছে কার সঙ্গে, নেগেটিভের সঙ্গে। তাহলে পি যদি নেগেটিভের সঙ্গে যুক্ত থাকে তাহলে এটা কী হবে, রিভার্স বায়াস। তাহলে রিভার্স বায়াস মানে কি, ব্লক করে দেবে, কারেন্ট প্রবাহিত হবে না। তার মানে এই ব্রাঞ্চের মধ্য দিয়ে, তার মানে এখানে আমরা কী বুঝতে পারছি, যে এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, কারণ কি এখানে ব্লক করে দিচ্ছি। এটা হচ্ছে রিভার্স বায়াস আছে, এটা পি, এটা এন নেগেটিভ,
তার নেগেটিভ, ব্যাটারি নেগেটিভ পি সাইডের সঙ্গে যুক্ত করলে সেটা কী হয়ে যাবে, রিভার্স বায়াস হয়ে যাবে। আর রিভার্স বায়াস মানে কি, সেখান থেকে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। তাহলে এই টোটাল ব্রাঞ্চের মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, তার মানে ওটা নেই, ওটার প্রয়োজন নেই। তার মানে আলটিমেট আমরা যদি এটাকে শর্ট আউট করে একটা সুন্দর ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করি, সেটা কী হবে দেখে নাও। এইটা দাঁড়াবে, এটা হচ্ছে 40 ওহম, 10 ওহম, 3 ভোল্ট। এখানে আই বের করতে হবে, আই। তার মানে এখানে ডায়োডটাকে আমরা কী হিসেবে রিপ্লেস করলাম, একটা ওয়্যার দিয়ে, কারণ কারেন্ট প্রবাহিত হবে, তাই না। ডায়োড মেন কাজ কি এখানটায়, যে কারেন্ট প্রবাহিত করবে না করবে না, ফরওয়ার্ড বায়াস আছে না রিভার্স বায়াস আছে। ফরওয়ার্ড বায়াস হলে একটা পরিবাহী একটা কন্ডাক্টরের মতো আচরণ করবে, ডাইরেক্ট কারেন্ট প্রবাহিত হয়ে যাবে। আর রিভার্স বায়াস থাকলে কি, কোনো কারেন্ট প্রবাহিত হবে না, অন্তরকের মতো কাজ করবে। তাহলে এখানে কারেন্ট প্রবাহিত হবে না, তাহলে এটা আবার বাদ হয়ে চলে গেল। তাহলে এই দুটো থাকে, তাহলে এই 40 ওহম, এখানে 10 ওহম, তাহলে এটা সার্কিট। তাহলে এখান থেকে আই বের করতে হবে, খুবই সহজ। তাহলে আই ইকুয়াল টু জানি কি, আই ইকুয়াল টু ভি বাই আর। তাহলে আই ইকুয়াল টু ভি কত, 3 ভোল্ট, 3 ভোল্ট, 3 ডিভাইড বাই আরটা কত দেখে নাও 40, আর এখানে 10, কারণ শ্রেণী সহগ আছে, 40 আর 10 কত 50, তাহলে 50, তাহলে 50 ওহম, টোটাল হলো 3/50 অ্যাম্পিয়ার। এইটা হচ্ছে কারেন্ট, এই কারেন্টটা এখান থেকে প্রবাহিত হবে। দেখে নাও, এটা তো বের করা খুব সহজ, কিন্তু এখান থেকে এই সার্কিটটা রূপান্তর করা এটাই হচ্ছে টাফ হয়ে যায়। এটা যদি একবার ভালো করে বুঝে নাও, সহজ হিসাব, সহজ সূত্র দেখে নাও, রিভার্স বায়াসে থাকলে তার মধ্যে থেকে কারেন্ট প্রবাহিত হবে না, সেটা অন্তরক হয়ে যাবে। আর ফরওয়ার্ড বায়াস থাকলে কারেন্ট প্রবাহিত হবে। তাহলে কারেন্ট প্রবাহিত হলে আমরা কী করবো, তাহলে যখনই কোনো ডায়োড ফরওয়ার্ড বায়াসে থাকবে একটা সার্কিটের মধ্যে, তার মানে সেটাকে অ্যাজ এ ওয়্যার, একটা তার হিসেবে ভাববো আমরা। এটা দেখে নাও, এই টোটালটাকে ধরলাম একটা তার দ্বারা রিপ্লেস করে দিচ্ছি, একটা তার, একটা পরিবাহী তারের মতো। আর যখনই কারেন্ট প্রবাহিত হবে না, তার মানে সেটা একটা ফাঁকা, মুক্ত, এরাও মুক্ত একটা থাকবে, এখান থেকে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। সেই জন্য আমরা উপরের ব্রাঞ্চটা বাদ দিয়ে দিচ্ছি। যে শুধু উপরে বলে না, যে কোনো ব্রাঞ্চের মধ্যে যদি কোনো ডায়োড থাকে, আর সেই ডায়োডটা যদি রিভার্স বায়াসে থাকে, তাহলে সেই ব্রাঞ্চের মধ্যে কারেন্ট প্রবাহিত হবে না, এটা ভালো করে নোট করে রাখুন। আজ কোনো ব্রাঞ্চের মধ্যে যদি কোনো ডায়োড থাকে, আর সেটা ফরওয়ার্ড বায়াসে থাকে, তাহলে অবশ্যই সেই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, আর ওই ডায়োডটা একটা পরিবাহী তার হিসেবে আচরণ করবে। ওকে, তাহলে এই কনসেপ্টটা মাথায় রেখে যে কোনো অঙ্ক তুমি সমাধান করতে পারবে যদি এরকম সার্কিট দিয়ে দেয়। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, পরবর্তী কোশ্চেনটা দেখে নাও। 18 নম্বর কোশ্চেনটা কী বলছে, নিচের কোন ডায়োডটি বিপরীত বায়াসে আছে, একইভাবে দেখে নাও। এইটা একটু ইন্টারেস্টিং আছে, কীভাবে তুমি বুঝবে দেখে নাও। বলে ধাঁধার মতো, একটু ধাঁধার মতো আছে, দেখবে নেগেটিভ মানে মানে পি সাইড কোন নেগেটিভ আর এন সাইড কোন নেগেটিভ, সেখানে গুলিয়ে যায় কোনটা আমার ফরওয়ার্ড বায়াস হবে। এখানে তোমাদের বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা, একবার বুঝে গেলে আর ভুল হবে না তোমার। সেজন্য যেইটা একবার ভালো করে বোঝাবো, তোমরা একটু ভালো করে বুঝে নেবে মনোযোগ সহকারে, দেখবে আর ভুল হবে না সেটা। তাহলে এখানে কোন অপশানটা, অপশান সি। ওকে, এখানে অপশান সি সঠিক উত্তরটি হবে। তাহলে নেক্সট 18 নম্বর কোশ্চেন, আগে এখানে অপশানগুলো আমি লিখি। অপশান এ, প্রথম অপশানটা কী দেখে দিয়েছে দেখে নাও, তারপরে এখানে একটা রেজিস্ট্যান্স আছে। ওকে, +5, ওকে, +5 ভোল্ট আর +10 ভোল্ট, এটা হচ্ছে +10 ভোল্ট, এটা 5 ভোল্ট। ওকে, এটা 5 ভোল্ট, এটা 10 ভোল্ট। পয়েন্টটা দেখে নাও বি, অপশান বিটা কী বলছে দেখে নাও। অপশান বি, এখানে একই সিস্টেম আছে, ওকে। তাহলে এখানে কী বলে দেখে নাও, -12 ভোল্ট, -5 ভোল্ট, -12 ভোল্ট আর -5 ভোল্ট। ওকে, এটা অপশান সি। অপশান সিটা কী বলে দেখে নাও, এটা একটু ঘুরে গেছে, ওকে, এইভাবে দিয়েছে এটা। তার মধ্যে এখানে কী বলেছে, এটা গ্রাউন্ড মানে 0 আছে। ওকে, 0 ভোল্ট। এটা কত বলেছে দেখে নাও, -10 ভোল্ট, -10 ভোল্ট। ওকে, এটা হচ্ছে ভি ইকুয়াল টু 0 দিয়ে দিলাম। অপশানে যদিও দেওয়া নেই, কিন্তু গ্রাউন্ড মানে আমরা 0 ধরে নেব, এটা আমার অঙ্ক সমাধান করার ক্ষেত্রে সুবিধা হবে এটা। লাস্ট অপশান ডিটা কী বলছে দেখে নাও। অপশান ডিটা একই সার্কিট আছে,
ইকুয়াল টু 0 দিলাম, আর এখানে কত ভোল্ট দিয়ে দিতে গেলাম, এখানে ভোল্টেজটা বলেছে কত +5 ভোল্ট, +5 ভোল্ট। ওকে, এটা বোঝায় কি +5 ভোল্ট। কোশ্চেনটা এবার দেখে না কী আছে, কোশ্চেনটা কী বলেছে আমার, কোশ্চেনে বলেছে কি নিচের কোন ডায়োডটি বিপরীত বায়াসে আছে, বিপরীত বায়াস অর্থাৎ রিভার্স বায়াসে আছে। তাহলে আমরা কী করে বুঝবো দেখে নাও, এটা হচ্ছে এন, এটা পি, এন পি, পি এন, পি এন। আচ্ছা, রিভার্স বায়াসে মানে কি আমি কি বলেছিলাম, এন কে পজিটিভ পি কে নেগেটিভ, তাই না? এটা হচ্ছে সহজ সূত্র ছিল, কিন্তু এক্ষেত্রে আরেকটু কনসেপ্ট লাগবে, সেটা কি দেখে নাও। এখানে আমরা কী করে বুঝবো দেখে নাও, পিকেও পজিটিভ দেওয়া আছে, এনকেও পজিটিভ দেওয়া আছে। তাহলে আমরা কী করে বুঝবো, যদি শুধু এইটাই বুঝি যে এনকে পজিটিভ দেওয়া মানে রিভার্স বায়াস, তাহলে অপশান এটা রিভার্স বায়াস হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু দেখে নাও এটা এইভাবে হবে না, কারণ দুটোই পজিটিভ আছে। তো যখন দেখবে দুদিকেই পজিটিভ আছে, দেখে নাও, তাহলে এদিকেও পজিটিভ, এদিকেও পজিটিভ, তাহলে দেখবে কোন দিকে বেশি পজিটিভ আছে এটা দেখতে হবে। যখন দেখবে দুদিকেই নেগেটিভ আছে, তখন দেখতে কোন দিকে বেশি নেগেটিভ আছে, তার উপর ডিপেন্ড করবে কোনটা হবে। আমি যদি এর রেসপেক্টটা নিই, এর ইকুইভ্যালেন্ট নিই, এর ইকুইভ্যালেন্ট সার্কিটটা তুমি বুঝতে পারবে। এটা যদি আমি ইকুইভ্যালেন্ট সার্কিটটা নিই, এটা 5 আর এটা 10, তার মানে এটাকে বলতে পারি আমি 0, 5। যদি 5 থেকে মাইনাস করি কতটা কার বেশি দেখে নাও, তাহলে আমি যদি এটা এই দুটোকে মাইনাস করি, এখান থেকে এটা মাইনাস করি কত হচ্ছে দেখে নাও, এটা হচ্ছে কত হবে, এটা 5 হবে। তার মানে এটা +5, ভালো করে দেখে নাও, এটা +5 ভোল্ট, এটা +10 ভোল্ট। তাহলে এন দিকে পজিটিভ, পির দিকে পজিটিভ, তাহলে কোন দিকে পজিটিভ বেশি আছে, যদি আমি এটাকে 0 ধরে নিই, যেহেতু ওদিকে পজিটিভ বেশি আছে, তাহলে এটা পি সাইডে দেখে নাও, পি সাইড, এটা এন সাইড, তাই না? পি সাইডে +5 পজিটিভ বেশি আছে, ঠিক না? পি সাইডে +5 ভোল্ট বেশি আছে। তাহলে পি সাইডে যদি আমি এর সাপেক্ষে দেখি, তাহলে এটা যদি 0 হয়ে যায়, অর্থাৎ 5 ভোল্টকে যদি আমি 0 ধরে নিই, তাহলে 0 হলে এটা কত হচ্ছে, এটা +5 ভোল্ট হয়ে যাবে। তার মানে এটা যে আমি 5 ভোল্ট দুদিকে মাইনাস করি, তাহলে এটা 0, এটা 5 ভোল্ট। তার মানে পি সাইডে কি পজিটিভ পাচ্ছি, তাহলে পি সাইডে পজিটিভ মানে কি আছে, এটা ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াস। ওকে, এটা তাহলে ফরওয়ার্ড বায়াস হচ্ছে। পি সাইডে পজিটিভ হলে, অর্থাৎ নেগেটিভ মানে এন সাইডের থেকে, এন সাইডের তুলনায়, এন সাইডের নেগেটিভের তুলনায় পি সাইডে পজিটিভ যদি বেশি হয়ে যায়, তাহলে সেটা ফরওয়ার্ড বায়াস হবে। অন্যদিকে পি সাইডের পজিটিভের তুলনায় এন সাইডের নেগেটিভ যদি বেশি হয়ে যায়, তাহলেও সেটা ফরওয়ার্ড বায়াস হবে। তাহলে দেখে নাও, এটা আমার প্রথমটা কি ফরওয়ার্ড বায়াস, কারণ কি এইটা পজিটিভ, এটা পজিটিভ, ঠিক আছে, কিন্তু এখানে দেখে নাও পি সাইডে পজিটিভিটিটা, পি সাইডে পজিটিভিটি বা ধনাত্মকতা বেশি আছে, তাহলে এর পজিটিভিটিটা পি সাইডে বেশি আছে, কত গুণ বেশি আছে, 5 গুণ। এন সাইডে দেখে নাও তুলনায় 5 গুণ বেশি আছে, সেই জন্য এটা কি হবে, অপশান এটা ফরওয়ার্ড বায়াস হবে। নেক্সট তৃতীয়টা দেখে নাও, একই হবে, অপশান বিটা দেখে নাও, আমি এটাকে এর সঙ্গে দেখলাম। অপশান বিটারও আমরা যদি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করি, সেটা কী হবে দেখে নাও, বা আমি যদি ডায়োডটা লিখি সেটা কেমন হবে দেখে নাও। সেটা হচ্ছে কি, ওকে, তাহলে এইটা হচ্ছে আমার এন, এটা পি। তাহলে কোন দিকের নেগেটিভিটিটা বেশি আছে দেখে নাও, তাহলে এন সাইডের নেগেটিভিটিটা পি সাইডের নেগেটিভিটির তুলনায় বেশি আছে। অর্থাৎ আমি এখানেও যদি 5কে 0 ধরি, তাহলে এখান থেকে 5 বাদ দিলে কত হচ্ছে দেখে নাও, -7 ভোল্ট, -7 ভোল্ট। তাহলে -7 আর -5 কত হচ্ছে, -12। তাহলে পি সাইডের পজিটিভ তুলনায় এন সাইডের নেগেটিভিটি বেশি আছে দেখে নাও, এর তুলনায় এর দিকে নেগেটিভ বেশি। যদি আমি -5 ভোল্টকে 0 ধরে নিই, তাহলে 0 ধরে নিলে কত হচ্ছে দেখে নাও, -7 ভোল্ট। অর্থাৎ পি সাইডে 0 ভোল্ট হলো, এন সাইডে কত হচ্ছে, -7 ভোল্ট। তার মানে এন সাইডের নেগেটিভিটিটা কি বা ঋণাত্মকতা বেশি আছে, তাহলে এন সাইডের ঋণাত্মকতা বেশি থাকার জন্য তাহলে এটাও কি হবে, ফরওয়ার্ড বায়াস হবে। তাহলে এটাও কি হবে, ফরওয়ার্ড বায়াস। ভালো করে বোঝার চেষ্টা করো, কিন্তু ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস আমরা ডাইরেক্ট পজিটিভ নেগেটিভ দেওয়া নেই এখানটায়, এখানে দুটি নেগেটিভ দুটি পজিটিভ ইউয়া দেওয়া আছে, তাহলে সেখানে চেক করবো কার ঋণাত্মকতা বেশি বা কার ধনাত্মকতা বেশি। যদি পি সাইডের পজিটিভিটিটা যদি এন সাইডের পজিটিভিটির থেকে বেশি হয়ে যায়, অর্থাৎ পি সাইডে ধনাত্মক, এন সাইড ধনাত্মক, কিন্তু পি সাইডের ধনাত্মকতা এন সাইডের থেকে বেশি, তখন সেটা ফরওয়ার্ড বায়াস হবে। যদি পি সাইডের নেগেটিভিটি আর এন সাইডের নেগেটিভিটিটা পি সাইডের থেকে বেশি হয়ে যায় দ্বিতীয় ক্ষেত্রে,
তাহলে এটাও ফরওয়ার্ড বায়াস হবে। আমরা এনকে নেগেটিভ পিকে পজিটিভ দিলে আমরা জানি কি ফরওয়ার্ড বায়াস। তাহলে যখন দুটো পজিটিভ দুটো নেগেটিভ হয়ে যায় তখন চেক করবো কার ঋণাত্মকতা বেশি বা কার ধনাত্মকতা বেশি। যদি আমার পি সাইডের ধনাত্মকতা বেশি হয়ে যায় কম্পেয়ার করে দুটোর, তখন ফরওয়ার্ড বায়াস হবে। যদি আমার পি সাইডের ঋণাত্মকতা বেশি হয়ে যায় কম্পেয়ার ধনাত্মকতাটা কম হয়ে যাবে, তখন সেটা রিভার্স বায়াস থাকবে, কম্পেয়ার করতে হবে। এখানে একইভাবে এন সাইডের ঋণাত্মকতা যদি দুটো কম্পেয়ার করে বেশি হয়ে থাকে তাহলে ফরওয়ার্ড বায়াস থাকবে, যদি কম হয় তাহলে রিভার্স বায়াস হবে। তাহলে আমরা এখানে দেখছি কি যে এন সাইডের ঋণাত্মকতা বা নেগেটিভিটিটা বেশি পি সাইডের তুলনায়, তাহলে এটাও কি হয় ফরওয়ার্ড বায়াস হবে। 3 নম্বরটা দেখানো কি আছে, এন সাইডে কি আছে দেখানো নেগেটিভ, এন সাইডে নেগেটিভ আর এখানে 0, তো নেগেটিভ তাহলে এটা তো নর্মালিভাবে আমরা বুঝতে পারছি কি ফরওয়ার্ড বায়াসে আছে সাধারণভাবে, কারণ কি এনকে নেগেটিভ দিয়ে আছে, P0 এনকে নেগেটিভ, তাহলে এনকে নেগেটিভ দিলে কি হয় ফরওয়ার্ড বায়াস হবে। এবার আর চেক করার প্রয়োজনে ডাইরেক্ট অ্যান্সারটা এটা হয়ে যাবে, কারণ কি দেখানো পি সাইডে 0 এখানে নেগেটিভ এখানে পজিটিভ, তাহলে এনকে পজিটিভ দেওয়া মানে কি রিভার্স বায়াস। তাহলে এখানে ডাইরেক্ট আমরা বুঝতে পারছি কি এইটা 0 আছে, কম্পেয়ার করবো কী হবে, এটা 0, এটা 0 সাপেক্ষে পি সাইডে 0 সাপেক্ষে এন সাইডে পজিটিভ আছে, তাহলে এন সাইডে যখনই পজিটিভ হয়ে যাবে তখন কি এটা রিভার্স বায়াস হয়ে যাবে, তাহলে রিভার্স বায়াস। তাহলে অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। দেখুন এইগুলো আমি ডাইরেক্ট এখানে দেখে বলতে পারতাম, কিন্তু এখানটায় এই কনসেপ্টগুলো কিন্তু বুঝতে হবে। এই অপশানগুলো দিয়েছে এইগুলো বিভিন্ন জায়গায় তোমার গুলিয়ে দেয়, বিভিন্ন রকম ঘুরিয়ে ঘাড়িয়ে দেয়, সেই জন্য এই কনসেপ্টটা বুঝতে হবে। যখনই দুটো পজিটিভ বা দুটো নেগেটিভ চলে আসবে তখন চেক করব কার পজিটিভিটি বেশি বা কার নেগেটিভিটি বেশি। যদি দুটো কম্পেয়ার করার পর পি সাইডের পজিটিভিটি বেশি হয় তাহলে সেটা ফরওয়ার্ড বায়াস, যদি পি সাইডের পজিটিভিটিটা কম হয় কম্পেয়ার করে দুটি পজিটিভ কম্পেয়ার করে দেখলাম, সাপোজ আমি এটাকে এক্সাম্পল হিসাবে নিলাম, দেখুন এইটা 15 দিয়ে আছে, ধরলাম এইটা 15, আমি এখানটা এইটা না লিখে এখানে একটা আলাদা দেখাচ্ছি, অর্থাৎ এখানে একটা ডায়োড ধরলাম, ওকে এটা +15 ভোল্ট, এটা +10 ভোল্ট, তাহলে এটা কী হবে দেখেন, তাহলে এটা 10 ভোল্ট আছে, এটা 15 ভোল্ট, তাহলে কার পজিটিভিটি বেশি আছে, তাহলে এন সাইডের পজিটিভিটি পি সাইডের পজিটিভিটিতে বেশি আছে, তাহলে এন সাইডটা কী হওয়া দরকার ছিল নেগেটিভিটিতে বেশি হওয়া দরকার ছিল, কিন্তু পজিটিভিটি বেশি আছে, তাহলে অপোজিটটা বেশি আছে, তাহলে এটা রিভার্স বায়াস হবে। সর্বদা আমরা চেক করব এন সাইডের নেগেটিভিটি বেশি হলে ফরওয়ার্ড বায়াস, এন সাইডের পজিটিভিটি যদি পি সাইডের তুলনায় বেশি হয় তাহলে রিভার্স বায়াস হবে, এন সাইডের পজিটিভিটি যদি পি সাইডের পজিটিভিটিতে কম হয় তাহলে এটা ফরওয়ার্ড বায়াস হবে। উল্টো দিকে যে বলতে পারি এন সাইডের নেগেটিভিটি যদি পি সাইডের নেগেটিভিটির থেকে বেশি হয়ে যায় তাহলে ফরওয়ার্ড বায়াস, এন সাইডের নেগেটিভিটি পি সাইডের নেগেটিভিটির থেকে যদি কম হয়ে যায় তাহলে রিভার্স বায়াস। সহজ সূত্র যে কথাগুলো বললাম ভালো করে নোট করে নেবে, যেটা বোঝালাম যদি একবার ভালো করে বুঝতে পেরে যাও এরকম টাইপের যে কোনো অঙ্ক আসলে খুবই সহজে তুমি সমাধান করতে পারবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন 19 নম্বর কোশ্চেনটা কী বলছে, যে অপদ্রব্য জার্মেনিয়ামের সাথে যুক্ত করলে সেটি একটি এন টাইপ অর্ধপরিবাহী হবে, সেটি হলো, খুবই সহজ দেখে নাও, জার্মেনিয়ামের সঙ্গে মেশাতে হবে, জার্মেনিয়ামের আমার অর্ধপরিবাহী তার সঙ্গে এমন একটা অপদ্রব্য মেশাবো যেটা মেশালে কী হবে এন টাইপ হবে। এন টাইপ মানে হচ্ছে কি, এন টাইপ মানে কি ইলেকট্রনের আধিক্য করছি, তাহলে ইলেকট্রনের আধিক্য করবে কী হবে, তাহলে তার যোজ্যতা কত হতে হবে, এমন অপদ্রব্য মেশাতে হবে তার যোজ্যতা কত হবে, পঞ্চম যোজির অর্থাৎ 5 হবে, যোজ্যতা 5 হবে। কোশ্চেন নাম্বার কত 19, ওকে কোশ্চেন নাম্বার 19 কী বলছে, তাহলে যে অপদ্রব্য জার্মেনিয়ামের সাথে যুক্ত করলে সেটি একটি এন টাইপ অর্ধপরিবাহী হবে, সেটি হলো, তাহলে এন টাইপ দেখে নাও, এন টাইপ অর্ধপরিবাহী, এন টাইপ অর্ধপরিবাহী তৈরি করতে গেলে আমার কী লাগবে, পঞ্চযোজী বা পেন্টাভ্যালেন্ট, পঞ্চযোজী মৌল, ওকে তাহলে পঞ্চযোজী মৌল আমাকে অ্যাড করতে হবে। তাহলে এখানে যে অপশানগুলো বলে দিই দেখো, অপশান এ আয়োডিন, অপশান বি ইন্ডিয়াম, অপশান সি আর্সেনিক, অপশান ডি অ্যালুমিনিয়াম। তাহলে এর মধ্যে কোনটা হচ্ছে পঞ্চযোজী, খুবই সহজে তোমরা থিওরিতে দেখে নিয়েছো, এটা হচ্ছে কি আর্সেনিক হবে, ওকে অর্থাৎ অপশান সি আর্সেনিক, ওকে বা এএস, এটা হচ্ছে পঞ্চযোজী, ওকে। আর অ্যালুমিনিয়াম তো ত্রিযোজী আমরা জানি, সেটা হোলের ক্ষেত্রে। এই কোশ্চেনটা উল্টো দিকে ঘুরিয়ে যদি দিত যে এনপি টাইপ অর্ধপরিবাহী তৈরি করতে অপদ্রব্যে কী মেশাতে হবে, সেখানে ত্রিযোজী হলে সেটা কী হতো, অ্যালুমিনিয়াম হতো, ওকে। তাহলে এখানে যেহেতু আমাকে এন টাইপ তৈরি করতে হবে তাহলে ইলেকট্রনের আধিক্য করতে হবে, তাহলে পঞ্চযোজী মৌল মেশাতে হবে যার যোজ্যতা 5 হবে, অর্থাৎ বাইরে কক্ষে 5টা ইলেকট্রন থাকবে, সেটা কি আর্সেনিক হবে, ওকে।
তো আসলে তুমি বুঝতে পারছো খুবই ইজি, একদম থিওরিতে ডাইরেক্ট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন নাম্বার 20 কী বলছে দেখো না, যদি একটি পিএন সংযোগ বিপরীত বায়াসে থাকে তবে এর মধ্যে কোনটা সঠিক হবে দেখে নাও। অপশান এ, কোনো তড়িৎ প্রভাব পাওয়া যায় না। অপশান বি, নিষেধিত অঞ্চল বৃদ্ধি পায়। অপশান সি, নিষেধিত অঞ্চল হ্রাস পায়। অপশান ডি, বিভব প্রাচীরের উচ্চতা হ্রাস পায়। খুব সহজ দেখে না, খুব সহজ কোশ্চেনটা আছে। কোশ্চেন নাম্বার 20 দেখে না কী বলছে। একটা পিএন সংযোগ ডায়োড আছে, ওকে, পিএন সংযোগ, এটা পি সাইড, এটা এন সাইড। এই লেখচিত্র যে অঙ্কন করি কী হবে দেখে না, লেখচিত্রটা কেমন হয়। এটা রিভার্স বায়াস, তাই না, ফরওয়ার্ড বায়াস, এটা হচ্ছে কি রিভার্স বায়াস। এখানে কী বলছে দেখে নাও, অপশানগুলো কী বলছে দেখে নাও। পিএন সাইড যদি এটাকে রিভার্স বায়াসে যুক্ত করা, অর্থাৎ এটাকে নেগেটিভ, এটা পজিটিভ দেওয়া আছে, অর্থাৎ কোন জায়গাটা, এই পোর্শনটা, তোমাকে এই পোর্শনের কথা বলেছে। যদি একটা পিএন সংযোগ ডায়োডকে বিপরীত বায়াসে থাকে তবে এই 4টে অপশনের মধ্যে কোন অপশানটা হবে দেখুন। প্রথম অপশানটা কি, কোনো তড়িৎ প্রভাব পাওয়া যায় না। দেখুন রিভার্স বায়াসে কি আমরা তড়িৎ প্রভাব পাচ্ছি না, অবশ্যই পাচ্ছি। দেখে নাও, আমি যদি এই ব্রেকডাউনটা বাদই দিলাম এই জায়গাটা, তাহলে আমরা তো সামান্য হলেও এটা পাই কেন, আমরা মাইনরিটি ক্যারিয়ারের জন্য সামান্য পরিমাণ কারেন্ট পাই, তাহলে কারেন্ট প্রবাহিত, তড়িৎ প্রবাহিত হয়। অপশান এ তাহলে হবে না সঠিক। অপশান বি, নিষেধিত অঞ্চল বৃদ্ধি পায়। তাহলে দেখো না রিভার্স বায়াস হলে কী হয়, ক্যারিয়ারগুলো রিভার্স মুভ করে, এদিকে মুভ করে হোল, এদিকে মুভ ইলেকট্রন, তার মানে ধীরে ধীরে কী হবে, নিঃশেষিত অঞ্চল কি এর জায়গাটা ধীরে ধীরে বাড়বে। এই নিঃশেষিত অঞ্চলটা কি ধীরে ধীরে কী হবে, বৃদ্ধি পাবে। তাহলে অবশ্যই অপশান দেখেন, অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। অপশানটা তাহলে কী হলো, নিঃশেষিত অঞ্চল কী হবে, বৃদ্ধি পায়। অপশান এটা হচ্ছে সঠিক উত্তর হবে অপশান বি, নিঃশেষিত অঞ্চল কী হবে, বৃদ্ধি পাবে। পরের অপশানগুলো কী ছিল দেখুন, নিঃশেষিত অঞ্চল হ্রাস পায়, এটা হবে না। অপশান সি ভুল হবে। অপশান ডি, বিভব প্রাচীর উচ্চতা হ্রাস পায়, এটা হবে না। অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। সেটা হচ্ছে কি নিঃশেষিত অঞ্চলের বেদটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো, খুবই সহজ কোশ্চেন ছিল। পরবর্তী কোশ্চেন দেখো না, কোশ্চেন নাম্বার 21 কী বলছে, এখানে একটা সার্কিট দিয়ে দিয়েছে 1.54 নম্বর চিত্র অনুযায়ী 15 ভোল্ট বৈকল্য বিভবযুক্ত, মানে ব্রেকডাউন ভোল্টেজ। ওকে, ব্রেকডাউন ভোল্টেজ একটি জেনার ডায়োডকে একটি বিভব নিয়ন্ত্রক বা ভোল্টেজ রেগুলেটর বর্তনীতে যুক্ত করা হয়েছে। ডায়োডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে। খুবই সুন্দর কোশ্চেন আছে, দেখে নাও এটা আমরা কীভাবে সমাধান করব। সার্কিটটাকে ড্র করতে হবে। এই সমস্ত কোশ্চেন কখনো মুখস্থ করে হয় না, এমসিকিউ উত্তর দেওয়া আছে সেটাকে মুখস্থ করে নিলাম হয়ে গেল, কখনো এগুলো হবে না। সেই জন্য এগুলো প্র্যাকটিস করতে হবে, বুঝতে হবে ব্যাপারটা। তাহলে সার্কিটটা দেখুন কেমন বলেছে, ওকে, এটা জেনার ডায়োড আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানটায় ব্যাটারি দেওয়া নেই, আমি তবু এঁকে নিলাম সুবিধার্থের জন্য। পজিটিভ নেগেটিভ, এটা পজিটিভ নেগেটিভ, এটা দেওয়া আছে কত 20 ভোল্ট, 20 ভোল্ট, ভি ইকুয়াল টু 20 ভোল্ট। এখানে 250 ওহম রেজিস্ট্যান্স, এটাকে আরএস দিলাম, দেখবে এটাকে আরএল লোড রেজিস্ট্যান্স 1 কিলো ওহম বলে দিয়েছে কোশ্চেনে। এখানে ভি জেড ইকুয়াল টু বলছে 15 ভোল্ট, ওকে 15 ভোল্ট। তাহলে জেনার ডায়োডের মধ্য দিয়ে কত কারেন্ট প্রবাহিত হবে, এর মধ্য দিয়ে কতটা কারেন্ট প্রবাহিত হবে আই জেড সেটা বের করতে হচ্ছে। ওকে, আই জেড কত, এখানে বলেছে কি আই জেড কত, জেনার ডায়োডের মধ্যে দিয়ে কত কারেন্ট প্রবাহিত হবে সেটা বের করতে। এর মধ্যে দেখো না হচ্ছে আই এল লোড কারেন্ট, এটা হচ্ছে কি আই জেড, ওকে জেনার কারেন্ট। তাহলে কারেন্টটা বের করতে খুবই সহজ। আগে আমরা কি ওভারঅল বর্তনীটার কারেন্ট বের করবো, অর্থাৎ মূল প্রবাহ আইটা বের করবো। কীভাবে বের করে দেখে না, খুবই সহজ। টোটালটা ইকুয়াল রেজিস্ট্যান্স বের করতে হবে না, শুধু এইটুকুর ক্ষেত্রে যথেষ্ট হয়েছে। দেখুন তাহলে এর ভোল্টেজটা কত, এটাকে V1 তুললাম, দেখে নাও 20 ভোল্ট, এখানে সাপ্লাই কত আছে 20 ভোল্ট, জেনার ডায়োড নিয়েছে কত 15 ভোল্ট। তাহলে 15 ভোল্ট 20 ভোল্টের মধ্যে ভালো করে বুঝে নাও, 15 ভোল্ট টোটাল সাপ্লাই কত দেখে নাও, আর টোটাল সাপ্লাই V ইকুয়াল টু 20 ভোল্ট। তো টোটাল সাপ্লাই 20 ভোল্ট, সেখান থেকে জেনার ডায়োড নিয়ে নিয়েছে কত ভি জেড ইকুয়াল টু 15 ভোল্ট। তাহলে এই আরএস রেজিস্ট্যান্স সাপেক্ষে রোধ ভোল্টেজটা কত হবে V1 ইকুয়াল টু V মাইনাস ভি জেড, তাহলে কত হচ্ছে 5 ভোল্ট।
V1টা দেখে নাও 5 ভোল্ট, আর RS-টা কত আছে দেখে নাও, RS-টা 250। তাহলে আইটা কত হবে, কারেন্টটা কত হবে, একটা টোটাল এর মধ্যে তো কত কারেন্ট প্রবাহিত হবে দেখে নাও। তাহলে I = বলতে পারি কি V1/RS, ডাইরেক্ট দেখে নাও। এখানে যদি MCQ আমি লেখালেখি বেশি করছি না, যদি এটা বড় কোশ্চেন আছে তোমরা লিখে নেবে, কিন্তু কোশ্চেন আমি যেভাবে সমাধান করছি তোমরা লিখে রাখবে যে কী কী আছে সেটা কীভাবে নির্ণয় করছি। যদি 2 নম্বরের কোশ্চেন বা 3 নম্বরের কোশ্চেন দিতে হয় তাহলে তোমরা একটু লিখে নেবে, প্রদত্ত বলে এখানে যেভাবে লিখতে হয় সেভাবে তোমরা একটু লিখে নেবে। তাহলে V1টা কত দেখানো পেলাম আমরা 5 ভোল্ট ডিভাইড বাই এটা কত দেখানো RS-টা 250। ওকে, তাহলে এটা পেলাম। এখানে একটা কাজ করছি, 2 গুণ করছি, তাহলে কত পাচ্ছে দেখুন 5 × 2 এখানে রাখলাম, শর্টকাট ট্রিক এগুলো। 5 আর 2 গুণ রাখা 25 × 50, তাহলে 500। তাহলে 5 জায়গায় 5 একে 5 100। তাহলে 2/100 মানে কত হচ্ছে, 2/100 মানে 0.02 অ্যাম্পিয়ার, 0.02 অ্যাম্পিয়ার। তার মানে এটাকে যদি আমরা মিলি অ্যাম্পিয়ারে কনভার্ট করি 1 2 3 20 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখানে যে মূল প্রবাহ পাবো সেই আইটা কত হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ার। ওকে, এটা পেলাম। IZ-টা আমাকে বের করতে হবে, কিন্তু এখানে আবার দেখে নাও এই কারেন্টটা দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে, এখানে একটা এইদিকে একটা। এবার দেখে নাও তাহলে আমরা IZ-টা বের করতে, তার আগে আমাকে কী করতে হবে কি, এখানে লোড রেজিস্ট্যান্স লোড ভোল্টেজ বের করতে হবে। এখানে দেখো না জেনারেট ডায়োড আর লোড রেজিস্ট্যান্স পরস্পর কি আছে, প্যারালাল কম্বিনেশন আছে বা সমান্তর সমবায়। তাহলে অবশ্যই VZ = VL হবে। আবার VL = কি আছে দেখো না, VL = IL আর কি RL, তাই না, IL RL। তাহলে IL-টা কত হবে, IL = VL/RL। VL-টা কত দেখো না 15, কারণ এর ভোল্টেজ সেম 15/RL-টা 1 কিলো ওহম। 1 কিলো ওহম মানে কত, 10⁻³ ওহম, 10⁻³ ওহম। তারপরে এটা বলতে পারি 15 × 10⁻³ অ্যাম্পিয়ার, তারপরে হচ্ছে কি 15 মিলি অ্যাম্পিয়ার, 15 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা এর কারেন্টটা পেয়ে গেলাম কত, এখানে যে IL-টা কারেন্ট, IL = 15 মিলি অ্যাম্পিয়ার। ওকে, এবার দেখে নাও এই কারেন্টটাই তো ডিভাইড হচ্ছে, ভালো করে দেখে নাও। এই যে I কারেন্টটা বা এখান থেকে যে কারেন্টটা আসছিল সেটা কি, এটা হচ্ছে IL, এটা হচ্ছে কি IZ, আর এখানে যে কারেন্টটা সেটা I। তার মানে এখান থেকে বলতে পারি যে I = IL + IZ, তাই না। তাহলে IZ-টা কত হবে, IZ = I - IL, অর্থাৎ 20 - 15 = 5 মিলি অ্যাম্পিয়ার। কারণ দেখো না আইটা হচ্ছে 20 আর IL-টা কত পেলাম আমরা, IL-টা হচ্ছে 15, তাহলে 20 - 15 = 5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখানে কত কারেন্ট হবে, IZ অতএব IZ = 5 মিলি অ্যাম্পিয়ার, 5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে অপশানগুলো দেখে কী কী বলেছিল, অপশানগুলো এখানে প্রথম অপশানটা 5 মিলি অ্যাম্পিয়ার, অপশান B 10 মিলি অ্যাম্পিয়ার, অপশান C 15 মিলি অ্যাম্পিয়ার, অপশান D 20 মিলি অ্যাম্পিয়ার। অর্থাৎ এখানে অপশান A 5 মিলি অ্যাম্পিয়ার, এইটা রাইট অ্যান্সার হবে। ওকে, পরবর্তী অপশানগুলো হবে না। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেন দেখো না কী বলেছে, একটি ট্রানজিস্টারের নিঃসারক ভূমি ও সংগ্রাহক ডোপিংয়ের মাত্রা যথাক্রমে DE DB ও DC হলে কোনটা সঠিক হবে দেখে নাও। আমরা জানি কি একটা ট্রানজিস্টারে যে তিন জায়গায় যে ডোপিং হয়, একটা হচ্ছে কি ভূমিতে, একটা নিঃসারক, একটা হচ্ছে সংগ্রাহক, এই 3 জায়গায় ডোপিং হয়। তো এদের মধ্যে কোথায় সবথেকে বেশি ডোপিং হয়, আমি থিওরিতে এটা বারবার বলেছি। থিওরি যদি তোমরা দেখে থাকো খুবই সহজ লাগবে, একদম ইজিলি, একদম ডাইরেক্ট তোমরা অ্যান্সার করে দেবে। তা দেখে নাও কোশ্চেন নাম্বার 22 কি আছে দেখে নাও। কোশ্চেনটা ছিল কি, DE, ওকে, ডি হচ্ছে কি ইমিটারের জন্য, ইমিটার, DB, তারপর আছে কি দেখুন DE DB বেস, আর D বেস ডোপিং, ইমিটার ডোপিং, বেস ডোপিং, আর হচ্ছে DC কালেক্টর। ওকে, ডোপিং, কালেক্টর ডোপিংয়ের জন্য। তাহলে কার ডোপিং বেশি হয়, একটা ট্রানজিস্টারের সব থেকে ডোপিং কার বেশি, এটা হচ্ছে ইমিটার
বেস কালেক্টর, সব থেকে বেশি ডোপিং হয় কার? ইমিটারে ডোপিং, তারপরে কালেক্টারে, তারপরে হচ্ছে বেস। তাহলে এখানে অপশানগুলো দেখে নাও, অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি। তাহলে কী হয়ে যাবে? প্রথম অপশানটা ডিবিসি, একই করে দেবে ডিই, ডিবি, ডিসি। পরের অপশানটাতে এখানে কী বলেছে? ডিই লেস দ্যান ডিবি ইকুয়াল টু ডিসি। তারপর একটা অপশান এখানে কী বলেছে? ডিই গ্রেটার দ্যান ডিবি গ্রেটার দ্যান ডিসি। তারপরটা দেখে নাও ডিই গ্রেটার দ্যান ডিসি গ্রেটার দ্যান ডিবি। ওকে, এটা দিয়েছে। কোনটা সঠিক হয় দেখেন, আমি বললাম কি সব থেকে বেশি ডোপিং করা হয় কি? ইমিটারে। ওকে, তারপরে কালেক্টারে, তারপরে হচ্ছে আমার এতে। ওকে, সব থেকে কম ডোপিং করা হয় বেশি। তাহলে এর মধ্যে সঠিক অপশানটা কোনটা দেখে নাও? অপশান ডি। অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। তাহলে সব থেকে বেশি ডোপিং করা হয় কি? ইমিটারে, তারপরে কালেক্টারে, সবশেষে হচ্ছে কি বেশি কম ডোপিং। সব থেকে কম ডোপিং করা হয় কি? বেশি। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো, একদম ডাইরেক্ট থিওরি কোশ্চেন ছিল। পরবর্তী কোশ্চেন দেখে নাও, কোশ্চেন নাম্বার 23। কোশ্চেনটা কী বলছে দেখে নাও? কোশ্চেনটা এখানে বলছে ট্রানজিস্টারের সক্রিয় অঞ্চলে নিঃসরক ভূমি সংযোগ ও ভূমি সংগ্রাহক সংযোগের বায়াস যথাক্রমে অপশান এ সম্মুখ, অপশান বি সম্মুখ বিপরীত, অপশান সি বিপরীত সম্মুখ, অপশান ডি বিপরীত। কোনটা সঠিক হবে দেখে নাও। সার্কিটটা আমি ড্র করছি, তারপর তোমরা বুঝতে পারবে। এটাও খুব ইজি কোশ্চেন আছে। কোশ্চেন নাম্বার 23। তাহলে একটা ট্রানজিস্টার আছে, ইমিটার, বেস, কালেক্টর। ওকে, এটা এখানে কি বলছে দেখে নাও। এখানে বলছে কি ট্রানজিস্টারের সক্রিয় অঞ্চল নিঃসরক ভূমি, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে নিঃসরক। ওকে, নিঃসরক ভূমি এই জায়গাটা, এবং ভূমি সংগ্রাহক। ওকে, তারপর বলছে কি ভূমি সংগ্রাহক, এখানে বলছে ভূমি ও সংগ্রাহক এদের মধ্যে সংযোগ বায়াস যথাক্রমে কোনটা হয় দেখুন। অপশান এ কি বলছে? অপশান এ কি সম্মুখ, অপশান বি, তারপরে দেখে নাও সম্মুখ বিপরীত, অপশান সি কি বলছে বিপরীত সম্মুখ, অপশান ডি বিপরীত। সম্মুখ মানে হচ্ছে কি ফরওয়ার্ড বায়াস, আর বিপরীত মানে কি রিভার্স বায়াস। ওকে, এই দুটো। তাহলে একটা ট্রানজিস্টারের দেখে নাও সংগ্রাহক, এটা হচ্ছে কি নিঃসারক আর ভূমি, আর এটা কি ভূমি সংগ্রাহক। এর মানে হচ্ছে কি এটা কোন বেসে আছে? এটা কমন বেস। দেখো কোন মোডে আছে? এটা কমন বেস মোডে আছে। কারণ কি নিঃসারক ভূমি সংগ্রাহক, তার মানে হচ্ছে কমন বেস হলে তাহলে আমরা জানি কি ট্রানজিস্টারের একটা বেসিক আমি বলেছিলাম, ট্রানজিস্টারের ইনপুট সাইডটা যেটা ইনপুট দিকে থাকবে, ট্রানজিস্টারের ইনপুটটা হবে কি ফরওয়ার্ড বায়াস, আর আউটপুটটা হবে কি রিভার্স বায়াস। ওকে, তাহলে এখানে ইনপুট কোনটা? আইই, আউটপুট কোনটা? আইসি। তাহলে এই জায়গাটা কী হবে? ফরওয়ার্ড বায়াস হবে। তাহলে এটা হবে কি আমার ফরওয়ার্ড বায়াস, অর্থাৎ এটা যদি আমার পিএনপি ট্রানজিস্টার সাপোজ হলো পিএনপি ট্রানজিস্টার, এখানে কিছু বলে দিয়েছে কি, এখানে যেহেতু ট্রানজিস্টার বলে দেয়নি, আমি ধরলাম পিএনপি ট্রানজিস্টার। ফরওয়ার্ড বায়াস হয় পিকে পজিটিভ, তাহলে এটা কী হবে পজিটিভ নেগেটিভ এটা। ওকে, এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস দিতে হবে। আর পরেরটা কি রিভার্স বায়াস হয় পিকে নেগেটিভ, আর এটা হচ্ছে কি গ্রাউন্ড হবে। অর্থাৎ এটা ফরওয়ার্ড বায়াস, এটা হচ্ছে রিভার্স বায়াস। তার মানে কী হবে সম্মুখ বিপরীত। তাহলে কোনটা দেখে নাও? অপশান বি ইজ এ রাইট অ্যান্সার, সম্মুখ বিপরীত হবে।
ওকে, তো আসলে তোমরা বুঝতে পারছো। তা দেখো আজকে ভিডিও এতটুকুই। আজকে যে এমসিগুলো করালাম কেমন লেগেছে তোমাদের সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস।